8ই জুন, গভীর রাত। সময় আনুমানিক রাত 2টো। বারাণসী আর গাজীপুরের মাঝখানে ন্যাশনাল হাইওয়ের ধারে একটি ধাবা, নাম কাশি চায় জায়কা। হাইওয়ের ধারে সাধারণত এই ধরনের ধাবাগুলো 24 ঘন্টায় খোলা থাকে। রাত 2টোর সময় একটি মেয়ে সেই ধাবায় আসে। তার অবস্থা ঠিক সুস্থ ছিল না, চোখে জল, মুখে আতঙ্ক। তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে স্বাভাবিক অবস্থায় নেই। একরকম ভয় আর বিভ্রান্তি নিয়ে সে এসে দাঁড়িয়েছিল। রাত তখন গভীর হওয়ায় চারিদিকে ঘন অন্ধকার। হাইওয়ের পাশে ছোট্ট এই ধাবায় সেই সময় বসেছিল ধাবার মালিক সাহিল যাদব। মেয়েটি সোজা গিয়ে সাহিলের সামনে দাঁড়ায় আর কাঁপা গলায় বলে, আমি একটা জরুরি ফোন করতে চাই, দয়া করে আপনি কি একটু আপনার মোবাইলটা দেবেন? এই মেয়েটি আর কেউই নয়, সোনাম রঘুবংশী, যে 23শে মে থেকে নিখোঁজ ছিল। তার স্বামী রাজা রঘুবংশীর সাথে মেঘালয় সে হানিমুনে গিয়েছিল। 23শে মে মেঘালয়ে রাজা রঘুবংশী খুন হওয়ার পর থেকে সোনাম কোথায় ছিল? 23শে মের পরের 15 দিন সোনাম কোথায় কোথায় ঘুরেছে? আর 8ই জুন এই গভীর রাতে হঠাৎ ইউপির গাজীপুরের এক ধাবায় সে হাজির হলো কিভাবে? 2025-এর সবচেয়ে চর্চিত হত্যাকাণ্ডের পুরো কাহিনী আজ আমি আপনাদের শোনাব। নমস্কার বন্ধুরা, আমি শ্রী আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে সুস্থ আছেন, কুশলে আছেন। সকলকে অনুরোধ করব এই গল্পটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত শুনবেন, আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। একটা লাইক করলে আমি অনেক মোটিভেট হব এইরকমই আরও সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার। আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সহযোগিতা করবেন। আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা কিন্তু আমার একান্ত কাম্য। চলুন শুরু করছি আজকের এই পুরো ঘটনাটি। 15 দিন নিখোঁজ থাকার পর 8ই জুন সোনাম রঘুবংশী হঠাৎ রাত 2টোর সময় গাজীপুর হাইওয়ের পাশে সেই ধাবায় এসে হাজির হয়। বিগত 15 দিন ধরে মেঘালয় পুলিশ তাকে তন্ন তন্ন করে খুঁজছিল। সে বেঁচে আছে কিনা সে ব্যাপারেও সকলের সন্দেহ হয়েছিল, কিন্তু এতদিন পর সে নিজে থেকেই ফিরে এসেছিল। সে বেঁচে ছিল ঠিকই, কিন্তু অনেকগুলো মানুষের বিশ্বাসের খুন করে। যাক, যে কথা আপনাদের আগে আমি বলছিলাম, সোনাম রঘুবংশী ধাবা এসে পৌঁছে ধাবার মালিক সাহিল যাদবের কাছে তার মোবাইল ফোনটি চায় নিজের বাড়িতে ফোন করার জন্য। সাহিল কোনো প্রশ্ন না করেই নিজেই ফোনটা এগিয়ে দেয়। সোনাম ফোন করে তার ভাই গোবিন্দকে। গোবিন্দকে সে কাঁদতে কাঁদতে জানায় সে এখন নিরাপদে আছে, বেঁচে আছে আর গাজীপুরে আছে। এই সংক্ষিপ্ত কথোপকথনের পর ফোনটা সোনাম সাহিলকে ফেরত দিয়ে দেয়। সোনামের সাথে কথা হবার কিছুক্ষণ পর সোনামের ভাই গোবিন্দ সাহিলের নম্বরে আবার ফোন করে। তাকে জিজ্ঞাসা করে তার বোন এখন যেখানে আছে তার ঠিকানাটা কি। সাহিল তাকে ডিটেলে তার ধাবার নাম, লোকেশন, ঠিকানা সব বলে। সোনামের ভাই তখন সাহিলকে অনুরোধ করে, আপনি দয়া করে আমার বোনকে আপনার কাছে রাখুন, আমি এখনই পুলিশে খবর দিচ্ছি, পুলিশ পৌঁছে যাবে। রাত প্রায় 2:30 গাজীপুর পুলিশ এসে পৌঁছয় সেই ধাবায়। পুলিশ সোনামের নাম জিজ্ঞাসা করে। সোনাম নিজের পরিচয় দেয়। ইউপি পুলিশও সোনাম রঘুবংশীর খবর জানত, কারণ গত কয়েকদিন ধরেই মিডিয়ায় এই নিয়ে বেশ হইচই হচ্ছিল। এরপর ইউপি পুলিশ সোনামকে নিয়ে চলে যায়। প্রথমে হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। সে কিছুটা সুস্থ হলে তাকে একটা হোমে নিয়ে যাওয়া হয়, যেখানে শুধুমাত্র এই ধরনের বিপদগ্রস্ত মহিলাদেরই রাখা হতো। এদিকে 8ই জুন গভীর রাতের এই খবর
ভোর হতে না হতেই আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। মেঘালয় পুলিশকে রাতেই জানিয়ে দেওয়া হয়েছিল। মেঘালয় পুলিশের একটা দল সেখান থেকে ইউপির উদ্দেশ্যে রওনা হয়। মেঘালয় পুলিশের দল পৌঁছানোর আগেই কিংবা যেদিন সোনামকে গাজীপুরে পাওয়া গিয়েছিল তার আগেও অনেক ঘটনা কিন্তু ঘটে গিয়েছিল। 23শে মে থেকে 8ই জুন এই 15 দিন ধরে নিখোঁজ সোনাম কি করে গাজীপুরে ধাবা এলো সেটাই এখন ছিল রহস্য। কি ছিল সেই পুরো গল্প আর কি তথ্য বেরিয়ে এসেছিল যার জন্য সবাই সোনামকেই কেন হঠাৎ করে তার স্বামী রাজা রঘুবংশীর খুনের আসামি হিসেবেই চিহ্নিত করেছিল, সেই ঘটনা পুরো শুরু থেকেই এবার আপনাদের শোনাব। 2024 সালের অক্টোবরের কথা। রামনবমীর সময় মধ্যপ্রদেশের ইন্দোরে রঘুবংশী সম্প্রদায়ের একটা প্রথা আছে। বিয়ের উপযুক্ত ছেলে বা মেয়েদের বায়োডাটা বা পরিচয়পত্র তাদের সমাজে জমা রাখা হয়, যাতে কেউ যদি সেই সম্প্রদায় বিয়ে করতে চায় সে এসে দেখে নিতে পারে। সোনামের পরিবারও তার বায়োডাটা জমা দিয়েছিল। অন্যদিকে রাজা রঘুবংশীর পরিবারও তাদের ছেলের বায়োডাটা জমা দিয়েছিল। এরপর ম্যাট্রিমোনিয়াল সাইটের মতনই দুজনের পরিবারই একে অপরের প্রোফাইল দেখে। অনেক কিছু মিলেও যায়। দুটো পরিবার তখন যোগাযোগ করে। তারপর 2025-এর ফেব্রুয়ারিতে ছেলে মেয়ে একে অপরকে দেখে। ছেলে মেয়ে একে অপরকে পছন্দও করে। তারপরে বিয়ের সবকিছু পাকা হয়ে যায়। বিয়ের তারিখ ঠিক হয় 2025-এর 11ই মে। 11ই মে সোনাম আর রাজা রঘুবংশীর বিয়ে হয়ে গেল। সবার কাছে এখনো পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু এই বিয়ের আড়ালে চলছিল একটা গোপন ষড়যন্ত্র যা কেউ জানত না। সোনামের বাবা দেবী সিং রঘুবংশী একটি প্লাইউড ফ্যাক্টরি আছে, এটাই তাদের পারিবারিক ব্যবসা। সেই ফ্যাক্টরি ম্যানেজার নাম রাজ কুশওয়াহা। সোনাম গ্র্যাজুয়েশনের পর তার বাবার এই ব্যবসার সাথে যুক্ত হলো এবং প্রতিদিনই অফিসে যাতায়াত করতে করতে রাজ কুশওয়াহার সঙ্গে ওর বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। রাজ কুশওয়াহার বয়স 21 বছর আর সোনামের 26। তাদের এই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের রূপ নেয়, কিন্তু এই সম্পর্ক ছিল সমাজ আর পরিবারের থেকে একেবারে গোপন। এরই মাঝে সোনামের পরিবারের তরফ থেকে তার বিয়ে ঠিক হয়। সোনামের কিন্তু সাহস হয়নি কাউকে সত্যি বলার বা পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার, কারণ প্রথমত রাজ ছিল তাদের থেকে নিচু জাতে, আর সোনামের বাবাও খুব অসুস্থ ছিলেন। তার 2বার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তাই নিরুপায় হয়ে সোনাম চুপচাপ এই বিয়েতে রাজি হয়ে যায়। বিয়ের আগেই সোনাম আর রাজ কুশওয়াহা দুজনেই ঠিক করেছিল বিয়ে হচ্ছে হোক, কিন্তু যদি রাজা রঘুবংশী মানে সোনামের স্বামী তাদের পথ থেকে সরে যায় তাহলে হয়তো পরবর্তীকালে পরিবার বাধা দেবে না নতুন করে তাদের আবার বিয়ে করতে। আর তার জন্যই সোনামের স্বামী রাজাকে সরানো দরকার ছিল, তাও আবার চিরতরে। তারপরে শুরু হলো এক গভীর ষড়যন্ত্র। রাজ কুশওয়াহার তার 3 বন্ধু বিশাল চৌহান, আকাশ আর আনন্দকে তাদের এই ষড়যন্ত্রে সামিল করল। রাজ প্রথমে আকাশকে পুরো তাদের প্ল্যানটা খুলে বলে, কিভাবে রাজা রঘুবংশীকে একেবারের মতো তাদের জীবন থেকে সরাতে হবে, কিন্তু ঘটনাটা যেন এমন মনে হয় যে সেটা একটা অ্যাক্সিডেন্ট। এইভাবেই প্রেম, প্রবঞ্চনা আর প্রতিশোধের এক বিপজ্জনক পরিকল্পনা শুরু হলো, যার শেষটা ছিল শুধুই অন্ধকার। রাজ কুশওয়াহা লোকজন জোগাড় করে সব কিছু রেডি করে ফেলে। এবার শুধু জায়গা ঠিক করতে বাকি ছিল যেখানে সোনামের স্বামীকে চিরতরে শেষ করা হবে। বিয়ের পর সোনাম মাত্র 4 দিন তার শ্বশুরবাড়িতে ছিল। বেশিরভাগ সময় সে বাপের বাড়িতেই ছিল।
তার শুধু একটাই উদ্দেশ্য ছিল, হানিমুনের নামে রাজাকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া। কিন্তু রাজা প্রথমে এই হানিমুনে যেতে কিন্তু রাজি ছিল না, আর রাজার পরিবারও চায়নি তারা এত তাড়াতাড়ি হানিমুনে যাক। কিন্তু সোনাম দেরি করতে চাইছিল না, তাকে খুব তাড়াতাড়ি এমন একটা জায়গায় যেতে হবে যা শহর থেকে অনেকটা দূরে, এমন একটা জায়গা যেখানে কেউ মারা গেলে সেই খবর পরিবারের কাছে পৌঁছতে অনেক দেরি হবে। আর তাই সে বেছে নেয় মেঘালয়কে। চতুর শিক্ষিত সোনাম মেঘালয়ের খুঁটি নাটি সব ইন্টারনেটে পড়ে নিয়েছিল, জেনে নিয়েছিল মেঘালয়ে গভীর খাদ আছে, দুর্গম রাস্তা আর নির্জন জায়গা, একটা নিখুঁত জায়গা কাউকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সমস্যা ছিল, রাজা রঘুবংশী তার পরিবারের অমতে সেই সময় হানিমুনে যেতে একেবারেই রাজি হচ্ছিল না। তখন সোনাম আর রাজকুশবাহা মিলে নতুন এক ছক কাটে। রাজের বুদ্ধিমতো সোনাম আগে আসামের গৌহাটি যাওয়ার ফ্লাইটের টিকিট কাটে। তারপর 18ই মে রাজাকে সে জানায় 20 মে ওরা দুজনে কামাখ্যা মন্দির দর্শন করতে যাবে। শ্বশুর বাড়িতেও সোনাম সেই একই কথা বলে। সোনামের এই চালাকিটা কিন্তু কাজে দেয়। ওর শ্বশুর বাড়ি, বিশেষ করে ওর শাশুড়ির আপত্তি থাকা সত্ত্বেও ওরা যাওয়ার পারমিশন পেয়ে যায়, কারণ নতুন বিয়ের পর স্বামী স্ত্রী ঠাকুরের দর্শন করতে যাবে, এক্ষেত্রে কেউই বাধা দেয় না। কিন্তু বেচারা রাজ বা তার পরিবারের কেউই জানত না এই যাত্রাই ছিল তার শেষ যাত্রা, এক ভয়ঙ্কর পরিকল্পনার প্রথম ধাপ। সোনামের শাশুড়ি সোনামের কাছে জানতে চাইলেন তারা কতদিনের জন্য যাচ্ছে। সোনাম উত্তর দিয়েছিল 5-7 দিনের জন্য। সোনাম কিন্তু ইচ্ছে করেই ফেরার টিকিট কাটেনি। সে বলেছিল ওখানে গিয়ে ঘুরবে, আরও কোথায় কোথায় কি দেখার আছে সেসব দেখবে, তারপরে ফেরার তারিখ ঠিক করবে। এরপর পরিকল্পনা মতো 20 মে ওরা ইন্দোর থেকে রওনা হয়। সেখান থেকে তারা প্লেনে গৌহাটি যায়। সেখানে গিয়ে সেদিনই তারা কামাখ্যা মন্দির দর্শন করে এবং পরদিন 21 মে তারা পৌঁছে যায় মেঘালয়। এটা ছিল গল্পের একটা দিক। অন্যদিকে প্ল্যান অনুযায়ী রাজকুশওয়াহা তার 3 বন্ধুকে, মানে বিশাল, আকাশ আর আনন্দ, এই 3 জনকে 50,000 টাকা আর একটা মোবাইল ফোন দিয়ে 17ই মে গৌহাটির দিকে রওনা করিয়ে দেয়। রাজ তাদের সতর্ক করে বলেছিল, যতদিন না কাজ শেষ হয় ততদিন ওরা শুধু এই মোবাইল ফোনটাই ব্যবহার করবে, ওদের নিজের নাম্বার বা অন্য কারোর নাম্বার একেবারেই ব্যবহার করা যাবে না। এরপর ওই 3 জন 17ই মে কখনো ট্রেনে কখনো সড়ক পথে ইন্দোর থেকে গৌহাটির উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং 19 মে গৌহাটি পৌঁছে যায়। ওদিকে 20 মে সোনাম আর রাজা রঘুবংশীও গৌহাটি পৌঁছয়। যে মোবাইল নম্বর রাজকুশওয়াহা ওই 3 জনকে দিয়েছিল সেই নম্বর সোনামের কাছেও ছিল, কারণ সে ছিল এই পুরো ষড়যন্ত্রের মুখ্য অংশ, মূল চক্রান্তকারী। ওই 3 সুপারি কিলার 21 মে সোনামদের ফলো করে মেঘালয় গিয়ে পৌঁছয়। মেঘালয় পৌঁছানোর পর থেকেই সোনাম ওই 3 জনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে থাকে, সেই নির্দিষ্ট ফোন নম্বর ব্যবহার করে। যেখানে সোনাম আর রাজা থাকতো বা যেত, সোনাম সেই লোকেশন ওই 3 সুপারি কিলারকে পাঠিয়ে দিত, আর ওরা থাকতো কাছাকাছি। সকলে শুধু একটাই লক্ষ্য, একটা সুযোগ, একটা মুহূর্ত। মেঘালয় পাহাড়ি এলাকা, জঙ্গলও আছে। ওই জঙ্গলে গাছ কাটার জন্য যে ধারালো দা ব্যবহার করা হতো, সুপারি কিলাররা ইচ্ছে করেই লোকাল মার্কেট থেকে সেরকম 3টে দা কেনে এবং 3 জনের কাছেই 3টে রাখা থাকে। মেঘালয়ের লোকাল মার্কেট থেকে দা কেনার মুখ্য উদ্দেশ্য ছিল রাজা রঘুবংশীর মার্ডারের পর যাতে সন্দেহটা গিয়ে পড়ে স্থানীয় কোনো গ্যাং বা অপরাধীর উপর। 21 মে সোনাম আর রাজা মেঘালয় পৌঁছে গিয়েছিল
22শে মে রাজা ট্রেকিংয়ে যাওয়ার প্ল্যান করে। পাহাড়ি এলাকায় ট্রেকিং মানেই ঝুঁকি, মানুষ যে কোনো মুহূর্তেই পথ হারিয়ে ফেলতে পারে। তাই রাজা দেখে অনেকেই ট্রেকিংয়ে যাওয়ার জন্য গাইড নিচ্ছে, তাই সেও একজন গাইড ভাড়া করে নেয়। ওই গাইডের নাম ছিল অ্যালবার্ট পেট। অ্যালবার্ট পেটের সাথে রাজা, রঘুবংশী আর সোনাম ট্রেকিংয়ের জন্য রওনা দেয়। ট্রেকিং শুরু হয়, প্রথমে খাড়া পাহাড় বেয়ে ওঠা, তারপর আবার নিচে নামা। 22শে মে যখন ওরা ট্রেকিং থেকে ফিরে আসছিল, তখন সোনাম পিছনে পিছনে হাঁটছিল আর রাজা ছিল কিছুটা সামনে। ঠিক তখনই 3জন অচেনা ছেলে এসে রাজার সাথে কথা বলতে শুরু করে। অ্যালবার্ট মানে ওই গাইড তখনও কিন্তু ওদের সঙ্গেই ছিল, কিন্তু ও একটু সামনে এগিয়ে গিয়েছিল। সে শুধু দেখে ওই 3টি ছেলে রাজার সাথে কথা বলছে, কিন্তু কি কথা বলছে সেটাও বুঝতে পারছিল না, কারণ ওরা হিন্দিতে কথা বলছিল আর অ্যালবার্ট হিন্দি বোঝে না। ইংরেজি বা মেঘালয় স্থানীয় খাসি বা গারো ভাষা ছাড়া ও অন্য কোনো ভাষা জানত না। তাই সে শুধু শুনল যে কথাবার্তা হচ্ছে, কিন্তু কি কথাবার্তা হচ্ছিল সেটা কিন্তু সে বুঝতে পারেনি। সে শুধু লক্ষ্য করলো যখন ওই 3টি ছেলে রাজার সাথে কথা বলছে, সোনাম কিন্তু অনেকটা পিছনে হাঁটছিল, সম্ভবত ক্লান্ত হয়ে পড়েছিল অনেকটা উঁচু চড়াইয়ের কারণে। এদিকে 22শে মে গাইড থাকার জন্য সোনাম বা সুপারি কিলাররা রাজার কিন্তু কোনো ক্ষতি করতে পারল না। এবার 23শে মে আবারও চেরাপুঞ্জির খাসি হিলসে ট্রেকিংয়ের জন্য রাজা সোনাম প্ল্যান করে। সেদিনও রাজা কিন্তু গাইড নিতে চায়, কিন্তু সোনাম বাধা দেয়। সে বলে তারা নিজেরাই যেতে পারবে, গাইডের কোনো দরকার নেই। আসলে গাইড থাকলে সোনাম কোনোদিনই তার প্ল্যান কার্যকর করতে পারবে না। বেচারা রাজা সোনামের কথায় রাজি হয়ে যায়। তারপর ওরা খুব ভোরের দিকেই ট্রেকিংয়ের জন্য রওনা হয়ে যায়। জায়গাটা ছিল খুব নির্জন, খাসি হিলসের কাছে, যেখানে ট্যুরিস্টেরও আনাগোনা খুব কম, গাড়ি তো প্রায় চলে না বললেই চলে। সেই রকম একটা ফাঁকা জায়গায় অবশেষে ওদের হাতে সেই সুযোগটা এসে যায়। তখন ওই 3জন সুপারি কিলার, যারা অনেক আগে সেই জায়গায় চলে এসেছিল, তাদের পরিকল্পনা মাফিক রাজ রঘুবংশীর ওপর শেষ আঘাত হানার জন্য তারা তৈরি হয়ে যায়। সোনামও তখন সঙ্গে ছিল, কিন্তু কিছুটা দূরত্ব বজায় রেখেছিল। সোনাম কিন্তু বারবার ওদের লোকেশন ওই 3 সুপারি কিলারের সঙ্গে শেয়ার করছিল, আর ওই 3টি ছেলে কিন্তু ওদের আশেপাশেই ছিল। প্রায় 3-3.5 ঘন্টা ট্রেকিং করার পর রাজা আর সোনাম ফিরে আসছিল। ফেরার পথে ওই 3 সুপারি কিলারের সাথে রাজা সোনামের দেখা হয়ে যায়। যদিও রাজা জানতো না ওরা যে ওকে মারবার জন্যই ওদের আশেপাশে ঘুরছিল। যেহেতু 22 তারিখে ওই 3টি ছেলের সাথে রাজার পরিচয় হয়ে গিয়েছিল, সেই জন্য রাজা ওদের সাথে খুব ভালোভাবেই মিশে গিয়েছিল এবং বেশ কিছুক্ষণ ওদের সাথে গল্পগুজবও চলে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর হঠাৎ করে রাজা টয়লেটে যাওয়ার জন্য এগিয়ে যায়। সেই সময় তারা সুযোগ বুঝে রাজার মাথায় প্রথম আঘাত করে, সেই ধারালো দা দিয়ে। আর এই আঘাতটা করেছিল ওই 3 সুপারি কিলারের মধ্যে আকাশ নামের ছেলেটি। প্রথম আঘাতেই অর্ধেক কাজ শেষ হয়ে যায়। তারপর তারা সামনের দিক দিয়ে আরেকটা আঘাত করে। তারা নিশ্চিত হয়ে যায় এবার আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। তারপর রাজার নিথর দেহটা নিচে গভীর খাদে ফেলে দেয় ওরা। খাদটা এত গভীর ছিল যে মনে হচ্ছিল রাজার সমস্ত চিহ্ন যেন চিরতরে মুছে গেল। এই সমস্ত হত্যালীলা কিন্তু সোনামের চোখের সামনেই হচ্ছিল। রাজার চোখ যতক্ষণ খোলা ছিল, সে চোখের সামনে কিন্তু সোনামকে দেখতে পাচ্ছিল। রাজার মৃতদেহ খাদে ফেলে দেওয়ার পরই ওই 3 সুপারি কিলার 23শে মে মেঘালয় থেকে বেরিয়ে যায়। প্রথমে সড়ক পথে বেরিয়ে পড়ে, তারপর ট্রেন ধরে চলে যায় বিহার, সেখান থেকে উত্তরপ্রদেশ, অবশেষে পৌঁছে যায় ইন্দোর, সেই শহর
যেখান থেকে এই ষড়যন্ত্র শুরু হয়েছিল। এদিকে যারা ছিল এই হত্যার মূল চক্রান্তকারী, সোনাম আর তার প্রেমিক রাজ কুশওয়াহা, যারা এই পুরো পরিকল্পনার খুব ঠান্ডা মাথায় সাজিয়েছিল। তাদের মাথায় ছিল কখনো যেন তাদের উপর সন্দেহ না যায়, তাই সন্দেহ এড়াতেই রাজ কুশওয়াহা পুরো ঘটনা চলাকালীন ইন্দোরেই ছিল। শুধু তাই নয়, সে প্রতিদিন সোনামের বাবার প্লাইউড ফ্যাক্টরিতে কাজেও যেত, যাতে প্রমাণ থাকে সে এই শহরেই ছিল, হত্যার ঘটনাস্থলে নয়। আর এই হত্যার সাথে তার কোনো যোগাযোগই নেই। এদিকে 23শে মের পর থেকেই হঠাৎ করে সোনাম আর রাজার সাথে তাদের পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুজনেরই মোবাইল বন্ধ। রাজা আর সোনাম দুজনের সাথেই আর কারোর কোনো যোগাযোগ সম্ভব হচ্ছিল না। এরকমভাবে আরও 2 দিন কেটে যায়। তারপর 26শে মে রাজা আর সোনাম দুজনেরই বাড়ির লোকেরা মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। চারপাশে তখন ছড়িয়ে গেছে দুজনের নিখোঁজ হওয়ার খবর। এই পুরো সময়টাতে রাজ কুশওয়াহা কিন্তু সোনামের পরিবারের সঙ্গেই ছিল, এতটাই স্বাভাবিকভাবে মিশেছিল, কারো মনে এতটুকু সন্দেহ জাগেনি। কারণ কেউ তো জানতই না যে সোনাম আর রাজ কুশওয়াহার মধ্যে সম্পর্কটা আসলে কি। এদিকে 23শে মে কাজ শেষ হয়ে যাবার পর সেই দিনই সুপারি কিলাররা যেমন মেঘালয় থেকে বেরিয়ে গিয়েছিল, সোনামও ওই 23 তারিখেই মেঘালয় থেকে বেরিয়ে যায়। যদিও সে এসেছিল ফ্লাইটে, কিন্তু ফিরে যায় সড়ক পথে আর ট্রেনে, একেবারে আলাদা আলাদা পথে, যেন কেউ তার খোঁজ না পায়। এই সময় হয়তো সে নিজের মোবাইল ফোনটাও ফেলে দিয়েছিল বা হয়তো বন্ধ করে রেখেছিল, কারণ সে জানতো মোবাইল ট্র্যাক করে তার অবস্থান কিন্তু বের করে ফেলা যাবে। সোনাম এতটাই ডেসপারেট ছিল যে 23শে মে থেকে 8ই জুন পর্যন্ত সে একেবারে নির্বিকারে গা ঢাকা দিয়েছিল। তারপর হঠাৎ করে সে 8ই জুন উত্তরপ্রদেশের গাজীপুরের হাইওয়ের পাশে এক ধাবায় পৌঁছে যায়। এখানে কিন্তু একটা রহস্য তৈরি হয়। 15 দিন ধরে নিখোঁজ থাকার পর হঠাৎ করে সোনাম ঠিক ওই রাতে কেন ধাবায় গিয়ে পৌঁছল? এর উত্তর কিন্তু আমি আপনাদের দেব এর পরের পর্বে। অবশ্যই কিন্তু এর পরের পর্বটা সবাই শুনবেন। আর আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা হবে পরের ভিডিও। ধন্যবাদ।